আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা গত ক্লাসে বিপরীত ফাংশনের অন্তরীকরণ শিখেছি, যেমন সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, এরকম বিপরীত ফাংশনগুলোকে কীভাবে অন্তরীকরণ করতে হয় সেগুলো আমরা গত ক্লাসে শিখেছি। তো আজকের ভিডিওটা আমরা যেই টপিকটি শেখার মাধ্যমে শুরু করব সেটি হচ্ছে ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরীকরণ। তো বিষয়টা কীরকম, যেমন তোমাদেরকে এখানে দেওয়া থাকতে পারে ডি কজ এক্স, নিচে ডি ই টু দি পাওয়ার এক্স। তো এরকম একটি ফাংশন যদি তোমাদের দিয়ে বলে যে অন্তরীকরণ করতে, তো তোমরা কিভাবে করবে, কিংবা কোনো একটা ম্যাথের মাঝখানে তোমাদের এরকম একটা প্রবলেম আসলো, তো সেটা তোমরা কিভাবে করবে। তো এই ধরনের ফাংশন অন্তরীকরণ করতে হলে তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে। তো সেটা আমি একটু সাইডে নোট করে দেখাই। যেমন এখানে তো বিষয়টা কীরকম, এখানে মনে করো তোমাকে একটি ফাংশন এক্সের ফাংশন দিল, আর নিচে অন্যর একটি ফাংশন দিল এক্সেরই। তো দুইটাকে অন্তরীকরণ করতে বলে তোমরা নর্মালি প্রথমে উপরেরটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবে এবং নিচেরটাও এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবে। তো বিষয়টা কীরকম, তো এই সূত্রের সাথে যদি এটা মিলিয়ে আমরা সলভ করি, তো বিষয়টা এরকমভাবে দাঁড়াবে। এখানে আছে ডি কজ এক্স, তো আমরা যদি এটাকে উপরে এটার অন্তরীকরণ করব, যেটা আসবে মাইনাস সাইন এক্স, আর নিচে ই টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে এক্সের সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্সই থাকবে। তো আমি আরেকটি উদাহরণের মাধ্যমে যদি দেখাই তোমাদেরকে, যেমন ডি লন এক্স ডিভাইড বাই ডি টু দি পাওয়ার এক্স। তো এখানে লন এক্সের অন্তরীকরণ হবে 1/x, আর নিচে এ টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ। তো স্বাভাবিক নিয়মে এটাই আনসার। ম্যাথের মধ্যে তোমাদের এরকম প্রবলেম আসতে পারে, তো সেগুলো তোমরা এভাবে সলভ করবে। তো এখানে অন্য কোনো ফাংশন থাকতে পারে, সেগুলো অ্যাজ ইউজুয়াল নিয়মে অন্তরীকরণ করবে, আর তাহলেই ম্যাথটা সলভ হয়ে যাবে। তো এতটুকুই হচ্ছে ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরীকরণ, খুবই সিম্পল একটি বিষয়। তোমরা অবশ্যই এই সূত্রটা মাথায় রাখবে, কিংবা এই প্রসিডিউরটা মাথায় রাখবে এবং এই ম্যাথগুলো এভাবে সলভ করবে। এখন আমরা যে বিষয়টি শিখবো সেটি হচ্ছে n-তম অন্তরীকরণ। তো n-তম অন্তরীকরণ বিষয়টি বোঝানোর জন্য আমি ডিরেক্ট একটা এক্সাম্পলে চলে যাই। যেমন দেওয়া আছে লন ওয়াই ইজ ইকুয়াল 10 ইনভার্স এক্স হলে দেখাও যে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস 2x মাইনাস 1 y1 ইজ ইকুয়াল 0। তো এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে y1 কি কিংবা y2 কি, কারণ এখানে তো জাস্ট y আছে কিংবা x আছে। তো yx এর কোনো কিছু এখান থেকে বের করা সম্ভব, বাট y2 y1 এগুলো কি। তো তোমাদেরকে বোঝানোর জন্য একটা ছোট একটা এক্সাম্পল দিই। যেমন তোমাদেরকে যদি দেওয়া থাকে y ইজ ইকুয়াল সাইন এক্স, তো এই সাইন এক্স যদি আমরা অন্তরীকরণ করি, তো আমরা কি লিখব, কজ এক্স। আর এই ওয়াইকে কিন্তু আমরা অন্তরীকরণ করার পর লিখতে পারি y1। আবার যদি আমরা অন্তরীকরণ করি, তো এখানে আসবে y2, আর এই কজ এক্সের অন্তরীকরণ হবে মাইনাস সাইন এক্স। তো এভাবে y3 y4 এভাবে চলতে থাকবে। তো আসলে সাইন এক্সের প্রথম অন্তরীকরণ হচ্ছে y1, দ্বিতীয় অন্তরীকরণ হচ্ছে y2, তৃতীয় অন্তরীকরণ y3, চতুর্থ অন্তরীকরণ হচ্ছে y4। তো এভাবে y1 y2 y3 y4 এভাবে তোমরা বের করতে পারবে। আর ঠিক একইভাবে y1কে আমরা লিখতে পারি dy বাই dx, আবার y2কে লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার, y3কে ডি কিউব ওয়াই টি এক্স কিউব। তো এভাবে যতটুকু সম্ভব তোমরা যেতে চাও বা কিংবা তোমাদের দরকার পড়ে তোমরা যেতে পারবে। ঠিক একইভাবে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। তো ম্যাথটা যদি আমি সলভ করি তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে লন ওয়াই ইজ ইকুয়াল 10 ইনভার্স এক্স দেওয়া আছে, তো এটাকে আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল ই টু দি পাওয়ার আর 10 ইনভার্স লগারিদমের নিয়ম অনুযায়ী লনটা ওই সাইডে চলে গেলে এসে পড়বে। তো এটাকে যদি আমরা প্রথমবার অন্তরীকরণ করি তাহলে কি আসবে,
y1 is equal e to the power 10x 10 inverse x 1 by x স্কয়ার। এরপর যদি আমরা এখান থেকে 1 প্লাস এক্স স্কোয়ার এই সাইডে নিয়ে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ইজিক্যাল, আর এখানে ই টু দি পাওয়ার 10 ইনভার্স এক্সকে কিন্তু আমরা ওয়াই লিখতে পারি, যেহেতু আমরা আগে এই জিনিসটা লিখে এসেছি। তো ই টু দি পাওয়ার 10 ইনভার্স এক্সকে আমরা ওয়াই লিখব। এরপর যদি আমরা ক্যালকুলেশন করে দিই 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তো এখানে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার, আর এই ওয়ানকে ডিফারেন্সিয়েশন করার পর আসবে ওয়াই টু প্লাস 2x ওয়াই ওয়ান, এটা ইউবি ফরম্যাটে চলে গেছে। আর এই ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে আসবে ওয়াই ওয়ান। আবার যদি এখন আমরা ক্যালকুলেশন করি কিন্তু ডিরেক্ট আমাদের অ্যান্সার চলে আসবে। তো 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস 2x মাইনাস 1 ওয়াই ওয়ান ইজিক্যাল 0। তো দেখো আমরা কিন্তু এটা প্রমাণ করতে পেরেছি। আর ঠিক একইভাবে আমরা যদি আরেকটা তোমাদেরকে এক্সাম্পল দেখাই তোমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম যেই ম্যাথটা আমরা সলভ করছি সেটা ছিল y1 y2 y3 দিয়ে। তো এইখানে যেই ম্যাথটা সলভ করবো সেটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার দিয়ে। তো এটাও ঠিক আগের মতনই অনেকটা। তো এটা সলভ করার ক্ষেত্রে তো এখানে দেওয়া আছে ওয়াই ইজিক্যাল পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হলে এটা প্রমাণ করতে বলেছে, মানে এটা দেওয়া থাকলে এটা প্রমাণ করতে বলছে। তো এখানে দেখো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার থেকে এই ডি মানে দ্বিতীয়বার অন্তরীকরণ থেকে প্রথমবার অন্তরীকরণটা বিয়োগ করার পরে 2y আসবে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা যদি ঠিক এভাবে আগাই তো আমরা লিখি y ইজিক্যাল পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স হাফ। এরপর যদি আমরা এটাকে একবার অন্তরীকরণ করি তো আসবে dy বাই dx ইজিক্যাল পি এক্স 2px মাইনাস হাফ কিউ এক্স ইনভার্স 3/2। তো আমরা যদি উভয় পক্ষে x গুণ করে দিই তাহলে থাকে dy বাই dx ইজিক্যাল 2px স্কোয়ার মাইনাস হাফ কিউ এক্স, আর এখান থেকে একটা x কমে গেলে থাকবে হাফ। তো একটা লাইন আমরা পেয়েছি যেখানে dy বাই dx আছে, তো এটা আমরা একটা পেয়েছি, এই লাইনটা আমরা রাখবো মাথায়। এরপরে যদি আমরা আরেকবার অন্তরীকরণ করি তো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার হবে একবার অন্তরীকরণ করার পরে 2p প্লাস 3/4 কিউ এক্স ইনভার্স 5/2 হবে অন্তরীকরণ করার পরে। তো এখানে যদি আমরা উভয় পক্ষে 2x স্কোয়ার গুণ করে দিই তাহলে কীরকম আসে, আর ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইজিক্যাল 4px স্কোয়ার প্লাস 3/4 কিউ এক্স মাইনাস হাফ আসে এক্স 2x স্কোয়ার গুণ করার পরে। তো এখন আমরা এই যে দুইটা লাইন পেলাম, এই যে একটা, তো এই দুইটা লাইন যদি আমরা বিয়োগ করে দিই, আমরা যদি 1 আর এটা যদি 2 নাম্বার দেওয়ার পর এখানে 2 বিয়োগ 1 করে দিই তো দেখো কি আসে ক্যালকুলেশনটা 2x স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস আমাদের কিন্তু এটা অনেকটা মিলে যাচ্ছে এক্স ডি ওয়াই বাই ডি এক্স ইজিক্যাল আসবে। আর তোমরা যদি ক্যালকুলেশন করে দেখো তো এখানে আসবে 2px স্কোয়ার প্লাস 2q এক্স হাফ ইজিক্যাল 2 কমন নিতে পারি এখান থেকে px স্কোয়ার প্লাস কিউ এক্স ইনভার্স হাফ। তো এখানে px স্কোয়ার কিউ এক্স ইনভার্স হাফ, তো এটা কিন্তু আমরা এখানে y লিখে এসেছি, তো এখানে 2y লিখতে পারি। তো দেখো এটা ইজিক্যাল এটা এসে পড়ছে। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা এখানে 2x স্কোয়ার কেন গুণ করেছি, কারণ আমাদের দেখানোর ক্ষেত্রে দেওয়া ছিল 2x স্কোয়ার, আর এখানে যেহেতু একটা এক্সট্রা এক্স ছিল তো আমরা এই লাইনে এক্স একটা গুণ করেছি আর এখানে 2x স্কোয়ার গুণ করেছি। তো এই সম্মিলিত ফলে আমরা এটা প্রমাণ করতে পেরেছি, যেটা দেখো 2x স্কোয়ার ডি স্কোয়ার বাই ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স
2y আসছে, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল। আর তোমাদের বইয়ের প্রবলেমগুলো অবশ্যই দেখবে এবং সলভ করার চেষ্টা করবে, তাহলে তোমাদের ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আমার এতটুকুর মধ্যে তুমি এনতম অন্তরীকরণের যেই বিষয়টা আছে সেটা বুঝতে পেরেছো। এখন আমরা অন্তরীকরণের খুবই একটি ইম্পর্টেন্ট টপিক স্পর্শক ও অবিলম্ব নিয়ে আলোচনা করব। স্পর্শক ও অবিলম্ব অন্তরীকরণের শেষের দিকের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। বিভিন্ন পরীক্ষায় অন্তরীকরণের বেশিরভাগ ম্যাথই স্পর্শক এবং অবিলম্ব থেকে এসে থাকে। স্পর্শক ও অবিলম্বর বিষয়টা আলোচনা করার ক্ষেত্রে খুবই একটা সিম্পলভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এই স্পর্শক ও অবিলম্বর বিষয়টা কিভাবে আসলো, অন্তরীকরণের সাহায্যে স্পর্শক কিভাবে বের করব, বা কোনো একটা রেখার কোনো একটা বিন্দুর স্পর্শক আমরা কিভাবে এই অন্তরীকরণ ব্যবহার করে বের করব, এটাই আসলে এই টপিকটার মূল বিষয়। তো আমি এখানে একটা বক্ররেখা এঁকেছি, যেটা হচ্ছে f(x) ধরলাম আমরা সাপোজ। তো বক্ররেখার যে কোনো একটা বিন্দু x1 আর y1, মানে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা x1 y1, আর এই বিন্দুটাকে কেন্দ্র করে যদি আমরা একটা স্পর্শক আঁকি, তো স্পর্শক আঁকলাম। তো এখন যদি আমরা আমাদের প্রথম ক্লাসে চলে যাই, তো আমরা যেখানে শিখে এসেছি অন্তরীকরণের সহগ কী, মানে অন্তরীকরণের সংজ্ঞাটা যে শিখে এসেছি। অন্তরীকরণের সংজ্ঞাটা হচ্ছে কোনো একটা বক্ররেখার যে কোনো একটি বিন্দুতে স্পর্শক আঁকার পরে যেই মানটা বের হবে সেটাই হচ্ছে ওই স্পর্শকের ঢাল। অন্তরীকরণের সংজ্ঞাটা আসলে এটাই যে কোনো একটা বক্ররেখার যে কোনো একটা বিন্দু যদি নেই এবং সেই বিন্দুতে আমরা যদি একটা স্পর্শক আঁকি, অন্তরীকরণের আমাদের যে মানটা আসবে সেটাই হচ্ছে ওই স্পর্শকের ঢাল। তো আমাদের অন্তরীকরণ রিলেটেড প্রশ্নে থাকতে পারে যে এই স্পর্শক বা একটি রেখার ঢাল কিংবা সমীকরণ কিংবা অন্য কিছু বের করতে বলতে পারে। তো আমরা এটি আসলে কিভাবে করব, তো এটার প্রসিডিউরটা খুবই একটা সিম্পল। তো এই বক্ররেখার যে ফাংশনটা দেওয়া আছে, সাপোজ ধরলাম f(x) = y দেওয়া আছে। তো আমরা যদি এটাকে একবার অন্তরীকরণ করি, তো অন্তরীকরণ করার পর আসলো সাপোজ dy/dx, যেটা ইকুয়াল থাকবে 2y + x। সাপোজ আমি বোঝানোর জন্য একটা ধরলাম। তো এই যে মানটা বের হয়েছে সেটাই আসলে কিন্তু এই বক্ররেখার যে কোনো একটা বিন্দু হতে পারে, এই বিন্দু এটা অথবা এটা, যে কোনো একটা বিন্দুতে ঢাল, যে কোনো বিন্দুর একটা স্পর্শকের ঢাল হতে পারে এটা অথবা এটা। তো যে কোনো একটা বিন্দুতে ঢাল আমরা একবার অন্তরীকরণ করার মাধ্যমে পেয়েছি, যেটা আমাদেরকে অন্তরীকরণের সংখ্যাকে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। যে কোনো বক্ররেখাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি, মানে বক্ররেখার কোনো ফাংশনকে আমরা যদি একবার অন্তরীকরণ করি, তো যেই ফলাফলটা পাবো এটাই আসলে হচ্ছে যে কোনো বিন্দুতে একটা স্পর্শকের ঢাল। তো আমাদের তো যে কোনো বিন্দুর দরকার নেই, আমাদেরকে এখানে বলা হয়েছে এই x1 y1 বিন্দুর স্পর্শকের ঢাল বের করতে। তো আমরা এই dy/dx এর জায়গায় আমাদের x1 y1 বিন্দুটা বসিয়ে দিলে y এর জায়গায় আমরা বসিয়ে দিব 2y1 + x1। তো এই যেই মানটা বের হচ্ছে এটা আসলে আমাদের এই স্পর্শকটা, যে স্পর্শকের এই স্পর্শকটার ঢালের মান হচ্ছে এটা। মানে কোনো একটা বক্ররেখার ফাংশনকে যদি আমরা অন্তরীকরণ করি, তো যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে বক্ররেখার যে কোনো বিন্দুর একটা স্পর্শকের ঢাল। তো আমাদের তো যে কোনো বিন্দু দরকার নয়, আমাদের x1 y1 বিন্দু দরকার। তো এই ফলাফলে আমরা x1 y1 মান বসিয়ে দিয়েছি, তার মানে কি আমরা এই বিন্দুতে স্পর্শকের ঢাল পেয়ে গেলাম একটি রেখা ধরি গ্রাফের ক্ষেত্রে। তো এটার একটা ঢাল বের করার সূত্র কিন্তু আমরা নবম এবং দশম শ্রেণীতে উচ্চতর গণিতে পড়ে এসেছি, সেটা হচ্ছে y - y1 = mx - x1। এখানে m হচ্ছে এই স্পর্শকটার ঢাল, এই যেই ঢালের মান আমরা বের করে এসেছি। তো এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে অন্তরীকরণের সাহায্যে কীভাবে আমরা একটা স্পর্শকের ঢাল বের করতে পারি। তো বিষয়টা আমি আর ডিপলি নিব না, তোমরা এতটুকু মাথায় রাখো এবং এক্সাম্পলের মধ্যে তোমরা বিষয়টা ক্লিয়ার হবে আরও। তো আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই যে স্পর্শকের উপর যদি আমরা একটা রেখা টানি সেটা কিন্তু হবে অবিলম্ব।
মানে স্পর্শকের এই বিন্দুর উপর যদি আমি একটা 90 ডিগ্রি রেখা আঁকি কিংবা একটি দাগ দিই, এই রেখাটাকেই অবিলম্ব বলা হয়ে থাকে। তো তোমরা বেশি কিছু মাথায় নিবে না, জাস্ট এটাই মনে রাখো, একটা স্পর্শকের উপর আমি রেখে নিয়েছি, এটা হচ্ছে একটা অবিলম্ব, আর যেটার এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তো ঠিক একইভাবে দুটি সরল রেখার ঢালের গুণফল ইজিক্যাল -1। আমি বিষয়টা যদি দেখাই, যদি এই রেখাটার ঢাল যদি m1 হয় আর এই স্পর্শকের ঢাল যদি m2 হয়, তো এই দুটার গুণফল হবে m1 ইন্টু m2 ইজিক্যাল -1। তো স্পর্শক রিলেটেড সকল ম্যাথ করতে এই দুটো সূত্র তোমাদের মাথায় থাকা লাগবে। আর মূল থিমটা হচ্ছে বক্ররেখার ফাংশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে বক্ররেখার যে কোনো বিন্দুর স্পর্শকের ঢাল, যেটা অন্তরীকরণের সংজ্ঞা থেকে আমরা শিখে এসেছি। আর যদি আমরা সেই বিন্দুর স্থানাঙ্ক এই ফলাফলে বসে দিই, তাহলে আমরা আমাদের নির্দিষ্ট বিন্দুর ঢাল পেয়ে যাব। বিষয়টা খুব সিম্পল, তোমরা এক্সাম্পলের মাধ্যমে আরও ক্লিয়ার হবে। তো আমরা একটা এক্সাম্পল দেখে আসি। আমি একটা এক্সাম্পলে চলে আসলাম। তো গত স্লাইডে আমি তোমাদেরকে যে বিষয়টা বুঝালাম, এক্সাম্পলটা যদি তোমরা দেখো তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। y ইজিক্যাল 3x² প্লাস 2x মাইনাস 1 বক্ররেখার, মানে একটা বক্ররেখার ফাংশন দেওয়া আছে এবং বলা হয়েছে -1,0 বিন্দুতে স্পর্শক ও অবিলম্ব সমীকরণ নির্ণয় করো। তো বিষয়টা যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখি, যেমন ধরো তোমাদেরকে একটা বক্ররেখা দেওয়া আছে আর এই বিন্দুটা হচ্ছে -1,0। সাপোজ ধরো এই বিন্দুটা -1,0, তো এই বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম আর একটা লম্ব আঁকলাম যেটা অবিলম্ব হয়। তো এই দুই বিন্দুর সমীকরণ তোমাদেরকে বের করতে বলেছি। তো ঠিক একইভাবে আমরা আগে যা শিখে এসেছি, তো এই বক্ররেখাটা যদি আমরা একবার অন্তরীকরণ করি বা ডিফারেন্সিয়েশন করি, dy/dx ইজিক্যাল 6x প্লাস 2 আসবে। তো এটা হচ্ছে এই বক্ররেখার যে কোনো বিন্দুতে, যে কোনো একটা বিন্দু, মনে করে এই বিন্দু নিলাম, এই বিন্দুতে যদি স্পর্শক আঁকি, এই বিন্দুর স্পর্শকের ডাল এটা হবে, কিংবা এই একটা বিন্দু নিলে এটার স্পর্শকের ডাল এটা হবে। কিন্তু আমাদের তো যে কোনো বিন্দু দরকার নেই, আমাদেরকে -1,0 দেখাতে বলছে। তো আমরা এই ফলাফলটাকে -1,0 বিন্দু দিয়ে রিপ্লেস করে দিব। তো এখানে আমরা এক্সের জায়গায় -1 বসিয়ে দিই, +2। ওয়াইয়ের যেহেতু কোনো ফাংশনে নেই, তো ওয়াইয়ের মান বসানো লাগবে না। তো এখানে যদি আমরা লিখি, তো এই ফলাফল আসবে -4। তো স্পর্শকের সমীকরণের আমরা একটা সূত্র শিখে এসেছি। তো স্পর্শকের সমীকরণ আমরা সেই সূত্র ব্যবহার করে বের করব। স্পর্শকের সমীকরণ যদি আমরা বের করি, সমীকরণ ইজিক্যাল, তো আমরা শিখেছি y মাইনাস y1 ইজিক্যাল m ইন্টু x মাইনাস x1। তো এখানে y মাইনাস y1 যেহেতু যে এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে y1, তো এখানে y1 হচ্ছে 0, তো আমরা 0 বসিয়ে দিব। আর m হচ্ছে 4। আমরা আবার যদি বলি যে আমরা যে কোনো বিন্দুতে একটা এই ফাংশনটাকে অন্তরীকরণ করার পর যে কোনো বিন্দুতে স্পর্শকের ডাল পেয়েছি এবং এই ডালের ফলাফলে আমরা যদি আমাদের নির্দিষ্ট বিন্দুটা বসিয়ে দিই, এই বিন্দুটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমাদের নির্দিষ্ট বিন্দুর ডালের মান পেব, যেটা আমরা -4 পেয়েছি। তো আমরা এখানে m এর জায়গায় -4 বসিয়ে দিব, x মাইনাস, আর আমাদের বিন্দুর ক্ষেত্রে -1 হচ্ছে x1। তো -1 যদি বসিয়ে দিই, তো আমাদের একটা সমীকরণ আসবে y ইকুয়াল -4 x প্লাস 1। তো এই যে সমীকরণটা আসছে এটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, যেটা হচ্ছে -1,0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা। এরপরে অবিলম্ব সমীকরণ আমাদেরকে চেয়েছে। তো আমরা যদি অবিলম্ব সমীকরণ বের করি, অবিলম্বের সমীকরণ, তো আমরা গত পৃষ্ঠায় শিখেছি যে কোনো দুটি সরলরেখার গুণফলের মান হচ্ছে -1। তো সরলরেখার ডালের গুণফলের সমান সমান হচ্ছে -1। তো আমরা এখানে m1 ইন্টু m2 ইজিক্যাল -1 লিখে দিব। তো এইটা হচ্ছে অবিলম্ব আর এটা হচ্ছে স্পর্শক। এই স্পর্শকের ঢাল আমরা জানি, মানে স্পর্শকের ঢালের মান আমরা জানি, যেটা হচ্ছে আমরা একটু আগে বের করছি -4। আর তো আমরা এখানে স্পর্শকটাকে যদি m1 ধরি আর অবিলম্ব ঢালটাকে যদি m2 ধরি, তো m1 এর জায়গায় আমরা -4 ইন্টু m2 বসিয়ে দিই, ইজিক্যাল -1 আসবে। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, m2 ইজিক্যাল 1/4 আসবে। এই m2 হচ্ছে অবিলম্বর ঢাল, যেটা আমরা
এই সূত্র ব্যবহার করার মাধ্যমে -1/4 পেয়েছি। তো এখান থেকে যদি আমরা ঠিক একইভাবে সরলরেখার সমীকরণটাকে ইউজ করে, যেমন y - y1 ইজিক্যাল m ইন্টু এক্স মাইনাস x1 এই সূত্রে বসাই, তো y ইজিক্যাল y1 হচ্ছে আমাদের 0 আর m হচ্ছে 1/4 আমরা পেয়েছি একটু আগে, আর x -1। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি y ইজিক্যাল 1/4 x প্লাস 1 পাবো। তো এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ আর এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। তো স্পর্শক এবং অবিলম্বর যে ম্যাথগুলো আছে ঠিক এইরকমভাবে তোমাদেরকে অন্য কিছু চাইতে পারে, তোমাদেরকে এখানে ডাল দেওয়া থাকতে পারে, বিন্দুর স্থানাঙ্ক চাইতে পারে। তো মেইন যে থিমটা আছে আসলে এটাই। তো তোমাদেরকে ঘুরে ফিরে প্রশ্ন করতে পারে। তোমরা যদি এই বেসিকটা ভালো করে বুঝো তোমরা অবশ্যই বাকি ম্যাথগুলো সলভ করতে পারবে। তো স্পর্শক এবং অবিলম্বর ক্লাস আজকে এইটুকু পর্যন্ত থাকবে। আশা করি তোমরা বাসায় বোর্ডের যে ম্যাথগুলো আছে সবগুলা সলভ করবে, তাহলে তোমাদের ধারণাও ক্লিয়ার হবে। আর আমি আজকে যেইটুক বিষয় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এতটুক বিষয়ের মধ্যে আসলে স্পর্শক এবং অবিলম্বর যে বেসিকটা আছে সেটা সীমাবদ্ধ। এতটুকু যদি তোমরা ভালো করে বুঝতে পারো, আশা করি সব ধরনের ম্যাথ তোমরা সলভ করতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে।